শ্যামারণ্য সিজন 2 গল্পের দ্বিতীয় অংশ লিখেছেন ফাহমিদা মেহজাবিন। শ্যামলীর মন প্রচণ্ড অশান্ত এই মুহূর্তে। লোকটা এভাবে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবেন কল্পনায় আসেনি তার। রাগের মাথায় বড় বড় কদম ফেলে দিক বিদিক ভুলে হাঁটছিল সে। আর তার রাগ আরও খানিকটা বাড়িয়ে দিয়ে সেই বেহায়া লোকটাও দূরত্ব বজায় রেখে চুপচাপ হাঁটছেন তার পিছু পিছু। রাগে বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। লোকটা কিছু বলছেও না, পিছুও ছাড়ছে না। কতক্ষণ সহ্য করবে এই অস্বস্তিকর পরিবেশ? হুট করে পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে পড়ল শ্যামলী। পুকুর পাড়ের সুপারি গাছের সাথে হেলান দিয়ে ফিরে দাঁড়ালো অরণ্যের মুখোমুখি। তারপর চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করলো অরণ্যকে, আপনার সমস্যাটা কি বলবেন? আমি বারবার করে বলছি ঘৃণা করি আমি আপনাকে, তবু এভাবে হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলেন। আবার এখন মুখের উপর মানা করে দিলাম আপনার প্রস্তাবকে, তবু আমার পিছু পিছু আসছেন কেন? সত্যি করে বলুন তো, উদ্দেশ্য কি আপনার? আমার বাবার না কারিগরি জমি জমা আছে, না আমার অডেল রূপ লাবণ্য, বয়সও বেশি। আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না আপনার এইভাবে আমাকে বিয়ে করার প্রস্তাব দেওয়ার। আপনি ঠিক কী করতে চাইছেন আমার সাথে? শ্যামলীর সাথে থেমে যাওয়াতে অরণ্য দাঁড়িয়ে পড়ে। শ্যামলী সদ্য গোসল করে আসায় ভেজা চুলগুলো এখনও ভেজা। ভেজা চুলের পানি লেগে শাড়ির অনেকাংশ ভিজে উঠেছে। অবাধ্য দৃষ্টি না চাইতেও তাকেই অবলোকন করছে বারবার। পুকুর পাড়ের মৃদু শীতল বাতাস বারবার আঁচড়ে পড়ছে তার চোখে মুখে। থেকে থেকে মেয়েটার ভেজা অবিন্যস্ত খোলা চুলগুলো নড়ে চড়ে উঠছে। এই মুহূর্তে তাকে এক অন্যরকম স্নিগ্ধ দেখাচ্ছে, যা অরণ্যের হৃদয়ের অনুভূতির অনলকে আরও খানিকটা উস্কে দিচ্ছে বারবার। খুব ইচ্ছে হলো তাদের মধ্যকার এই দূরত্ব এক পা দুই পা করে ঘুচিয়ে নিয়ে মেয়েটির একগোছা অবিন্যস্ত চুল কানের পিঠে গুজে দিতে, তার ভেজা চুলগুলো একবার ছুঁয়ে দিতে, একবার চুলে মুখ গুজে তার স্নিগ্ধতায় হারিয়ে যেতে। কিন্তু এসবের কোনোটাই সে করল না। তার মনোবাসনাকে সে শক্ত করে লাগাম টেনে রাখল। কাল রাতে এমনিতেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ভয় পাইয়ে দিয়েছিল সে। অরণ্য শ্যামলীর সামনাসামনি একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায়। দুজনের মাঝে বেশ কয়েক কদমের দূরত্ব, তবে একজন আরেকজনকে স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছে। বাতাসের ঝাপটায় অরণ্যের এলোমেলো চুলগুলো তার কপালের কাছে খেলা করতে লাগলো, যা সে বারবার হাত গলিয়ে কপাল থেকে পিছু ঠেলে দিচ্ছে। শ্যামলী চোখ সরিয়ে নেই। লোকটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না কেন যেন। তার কিশোরী মনটা এলোমেলো হতে থাকে অজানা কারণে। অরণ্য বুকে দুহাত গুঁজে দিয়ে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, তোমার কি মনে হয়, আমার যদি তোমার ক্ষতি করার ইচ্ছে থাকে তাহলে আমার এর জন্য তোমার সাথে বিয়ের নাটক করার প্রয়োজন আছে? জমিদার অরণ্য তালুকদারকে এতটা ফেলনা মনে করো না তুমি। শ্যামলী চমকে উঠে তাকায় অরণ্যের দিকে, ভ্রুকুচকে বলে ওঠে, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি সত্যিই আমাকে বিয়ে করতে চান? কিন্তু কেন? তোমার এই কেন এর জবাব আমি কালকেই দিয়েছি তোমাকে। ওসব কথা বিশ্বাস করতে বলেছেন আমাকে? অবশ্যই করতে বলছি। আমি জানি তোমার চোখে আমি খারাপ, কিন্তু এই খারাপ হওয়ার কারণেই আমার মিথ্যের আশ্রয় নেওয়ার কখনো প্রয়োজন হয়নি। আমি কখনোই কারোর সাথে ভালো সাজার চেষ্টা করিনি। আমার যখন ভালো মনে হয়েছে তাই করেছি আমি। তাই আমি মিথ্যা বলে কাউকে ফাঁসিয়েছি এমন নজির অন্তত তুমি আমাকে দেখাতে পারবে না। আমার কথা তুমি এক বাক্যে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে ভালোবাসি এবং আমার স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। ধক করে উঠল শ্যামলীর বুকের বাম পাশটা। আবার শুরু হলো সেই অসহ্য তীব্র ধুকধুকানি। লজ্জায় গাল গরম হয়ে যায় তার। এই লোকটা এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে এসব কথা কিভাবে বলে ফেলেন? ওনার কি একটুও লজ্জা লাগে না? বেহায়া অসভ্য লোক। শ্যামলী লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। অরণ্যের ঠোঁটের কোণের হাসির রেখা প্রশস্ত হলো তার প্রেয়সীর চোখে মুখে লাজুক অভিব্যক্তি দেখে। শ্যামাকে শুধু এই রূপেই মানায় অরণ্যের সামনে। মেয়েটার অভিমানটুকু ভেঙে গুড়িয়ে দিতে পারলেই সে পুরোপুরি তার শ্যামা হয়ে উঠবে। অরণ্য এবার শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, এবার বলবে? শ্যামলী তার ভাবনা থেকে বেরিয়ে মোহাবিষ্ট কণ্ঠে জবাব দেয়, কি বলবো? কেন এত আপত্তি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে? এত ঘৃণা কেন আমার প্রতি? এবার পুরোপুরি হুঁশ ফিরে তার।
কিছুক্ষণের জন্য মোহাবিষ্ট হয়ে এই লোকটার দেওয়া তার জীবনের অন্ধকার দিনগুলো ভুলতে বসেছিল সে প্রায়। সে আবার চোখ মুখ শক্ত করে জবাব দেয়, সবারই আপনাকে ঘৃণা করার যথেষ্ট কারণ রয়েছে। অরণ্য বলল, আমি শুধু তোমারটা জানতে চাই। শ্যামা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে অরণ্যের শান্ত দৃষ্টির দিকে, তারপর চোখ নামিয়ে নেয়। দৃষ্টি নিচু করে জোরে শ্বাস টেনে মনে মনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে কথাগুলো। নিজের মনের কথাগুলো খুলে বলতে বরাবরই কাঁচ আসে। মনের সব ব্যথা নিজের মধ্যে চেপে রাখতে অভ্যস্ত সে। কিন্তু আজ তো এই লোকের কাছে না বললেই নয়। তার তো জানা উচিত। অন্তত সে শান্ত কণ্ঠে বলা শুরু করে, আপনি জানেন কিনা জানি না এই ব্যাপারে, আমি মায়ের গর্ভাবস্থায় থাকাকালীন আমার মায়ের স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছিল। গঞ্জের ডাক্তার দেখিয়েও তেমন লাভ হয়নি। দুর্বল অবস্থা থেকে বাবা গর্ভাবস্থার শেষ মাসগুলোতে মায়ের পাশে থাকতে চেয়েছিলেন, যাতে অবস্থায় বেগতিক হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন তাকে। এই জন্য আপনার বাবার কাছে 2 মাস ছুটিও চেয়েছিলেন তিনি, সাথে অগ্রিম কিছু ভাতা। কিন্তু আপনার বাবা ছুটি বা সাহায্য তো দূরের কথা, উল্টো বলেছিলেন বাবা আপনাকে পড়াতে না গেলে অন্য মাস্টার রাখবেন তিনি। বাবা তখনও পাঠশালায় চাকরি করতেন না, কয়েক ঘরে ছাত্র পড়িয়েই আমাদের সংসার চলত। এর মধ্যে আপনাকে পড়ানোর মাইনে ছিল সবচেয়ে বেশি, তাই টাকার প্রয়োজনে এই কাজটা তিনি বাদ দিতে পারেননি। অগত্যা মাকে দাদি আর ভাইয়ের কাছে রেখে রোজ 1 গ্রাম পথ পাড়ি দিয়ে আপনাকে পড়াতে যেতে হতো। ফলাফল কি হলো? আমাকে জন্ম দেওয়ার সময় বাবা উপস্থিত ছিলেন না বাড়িতে। আমাকে জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মায়ের মৃত্যু হয়। আমি জানি এটাতে সরাসরি আপনার কোনো দোষ নেই, কিন্তু ছোট থেকে আশেপাশের সবার মায়ের শাসন ভালোবাসা দেখে ভাইয়ের কাছে মায়ের রেখে যাওয়া স্মৃতিগুলো শুনতে শুনতে না চাইতেও এক চাপা অভিমানের সৃষ্টি হয় আমার আপনাদের বংশের প্রতি। আমি এই ভাবনা থেকে কখনো বেরোতে পারি না যে হয়তো সব কিছু অন্যরকমভাবে হতে পারে। আপনার বাবা যদি আমার বাবার প্রতি একটু সদয় হতেন, বাবা যদি মায়ের পাশে থাকতেন মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, তাহলে হয়তো আমি এভাবে মায়ের আদর ছাড়া বড় হতাম না। আমার অভিমান ছোট থেকেই আপনার প্রতি, এই জমিদার বংশের প্রতি। এই জন্যই কি? শুধু এই জন্যই নয়, এটা শুধু আমার শৈশবের অভিমান মাত্র, যেটা আমি এখনও ভুলতে পারিনি। এবার আমার রাগ আর ঘৃণার কারণ বলবো আপনাকে। অরণ্য নিশ্চুপ হয়ে যায়, গম্ভীর অভিব্যক্তি নিয়ে অপেক্ষা করতে থাকে পরের কথাগুলো শোনার। শ্যামলী বলতে থাকে, জন্মের সময় মাকে খেয়েছি বলে ছোট থেকে শুনে আসছি আমি অপয়া অলক্ষী, যে ঘরে যাব সেই ঘর শেষ করে দিব নাকি। তার উপর গায়ের রং কালো হওয়ায় ছোট থেকে শুনে আসছি আমার নাকি কখনো বিয়েও হবে না। সমবয়সী ছেলেমেয়েরা আমার গায়ের রং নিয়ে অনেক হাসি ঠাট্টা করত। আমাদের এলাকায় আমার কোনো খেলার সাথী পর্যন্ত ছিল না, কিন্তু এইসব ভুলে থাকারও একটা স্থান খুঁজে পেয়েছিলাম আমি, আর সেটা ছিল পাঠশালা। বাবা আমাকে নিজের সাথে করে যখন পাঠশালায় নিয়ে যেতে শুরু করেন, তখন আমি অনেক খুশি ছিলাম। লেখাপড়া করতে ভালো লাগতো আমার। এটা নিয়ে ব্যস্ত থাকলে কারো কটু কথা শুনতে হতো না। আর পাঠশালাতেই খুঁজে পেয়েছিলাম আমি আমার প্রথম সখীকে, পুষ্পা। পাঠশালায় আমাদের শ্রেণীতে আমি ছাড়া একটাই মেয়ে ছিল সে, তাই আমাদের বন্ধুত্বও ছিল অনেক গভীর। আমরা দুজনে মিলে মেট্রিক পর্যন্ত একসাথে পড়ার স্বপ্ন দেখতাম। পুষ্পার বাবা গ্রামের বড় ঘরের একমাত্র মেয়ে ছিল। তার বাবাও তার লেখাপড়ার ইচ্ছায় সম্মতি দিয়েছিলেন। কিন্তু কি হলো, 3 বছর আগে হঠাৎ করেই আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। গ্রামের বিঘার পর বিঘা জমি আপনার দখলে যেতে লাগলো। জমিদারি আপনার দখলে যাওয়ার পর হঠাৎ করে পাঠশালা বন্ধ হয়ে যায়, সাথে আমার একমাত্র স্বপ্নটাও। আমার স্বপ্ন আমার বেঁচে থাকার অবলম্বন ছিল। ভেবেছিলাম বিয়ে না হলে অন্তত লেখাপড়াটুকু কাজে লাগিয়ে কিছু একটা করব, কিন্তু আমার সেটুকু অবলম্বনও কেড়ে নিলেন আপনি। আর শুধু কি আমিই ভুক্তভোগী, আমার বাবাও নিজের এত বছরের প্রিয় চাকরিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। ওনাকে আমি গত 3 বছরে কখনো মন খুলে হাসতে দেখিনি, সব সময় উদাস দেখেছি। ভাই তাও হাটে মুদির দোকান দিয়েছিল বলে আমাদের না খেয়ে মরতে হয়নি, কিন্তু আমার পরিবারকে আপনি 3 বছর আগেই ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। যাক, আমরা তো তাও ভালো ছিলাম। পুষ্পাদের পরিবারে কি হয়েছিল জানেন? আপনার লোকেরা তাদের ফসলের জমি পুড়িয়ে দিয়েছিল রাতের আধারে।
তারপর সেই ক্ষতিপূরণ করার জন্য চড়া সুদের জমি বন্ধক রাখতে হয়েছিল আপনার কাছে। এরপর সেই দেনা শোধ করতে না পারায় ওদের পরিবার সব হারিয়ে পথে বসেছিল। ওদের পরিবার দুর্দশার কারণে আপনি। আর সেই দুর্দশাগ্রস্ত অবস্থায় পুষ্পাকে কোনো রকমে বিদায় করে ওদের পরিবার। এরপর আমার কখনো পুষ্পার সাথে দেখা হয়নি। কোথায় আছে ও সেটাও জানি না। বাবাকে এই জন্যই আমি ধার দেনা করতে দিই না। আমাদের অবস্থা তো পুষ্পাদের চেয়েও খারাপ। না জানি বাবাকে এই বয়সে কেমন দিন দেখতে হয় এই ভয়ে। কিন্তু সবচেয়ে বেশি ভয় কখন পেয়েছি জানেন? শালুক আপার লাশ দেখে। ওনার বাবাও দেনায় পড়ে ওনাকে কোনো ধনী বণিকের সাথে বিয়ে দিয়েছিলেন। ওনার বিয়ের বছর ঘুরতেই শীতল পাটিতে করে লাশ এসেছিল তাদের বাড়িতে। সারা গ্রামের মানুষ দেখতে গিয়েছিল। শুনেছি যে বুড়ো বণিকের সাথে বিয়ে হয়েছিল তার আগের ঘরে আপার বয়সী ছেলে মেয়ে পর্যন্ত আছে। তারাই নাকি মারধর করতো আপাকে। আপার লাশের পেট ফুলা ছিল। ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। পেটে আঘাত লেগে রক্তক্ষরণে মৃত্যু হয়েছিল তার। কেউ নাকি ডাক্তার পর্যন্ত ডাকেনি। আমার এখনও ভয়ে গায়ে কাঁটা দিয়ে ভাবলে। এরপর থেকে আমার পুষ্পাটার জন্য অনেক চিন্তা হয়। না জানি সে কোথায় আছে। সেও হয়তো অনেক কষ্টে আছে। তার লাশটাও না এইভাবেই ফিরে আসে কোনো দিন। আর এতগুলো জীবন ধ্বংসের কারণ শুধুই আপনি। আপনার করা কাজগুলো কত মানুষের জীবনে সারা জীবনের জন্য ক্ষত সৃষ্টি করেছে আপনি ভাবতে পারেন? এখন বলুন আমাদের রাগ, আমাদের ঘৃণা জায়েজ কিনা? আপনার এই হঠাৎ ভালো মানুষ সাজা এজন্যই আমাদের আরও বেশি পীড়া দেয়। মনে হয় উপহাস করছেন আমাদের মনের ক্ষতগুলোর উপর। এত আঘাত দেওয়ার পর এখন আমাদের আপনাকে ঘৃণা করারও অধিকার নেই। কেন? কারণ আপনি শুধরে গেছেন, ভালো মানুষ হয়ে গেছেন। আপনার ভালো মানুষই তাহলে পারবে আমাদের আগের দিনগুলো ফিরিয়ে দিতে? পারবে মৃত মানুষগুলোতে প্রাণ সঞ্চার করতে? পারবে না তো। আপনার সেই ক্ষমতা নেই। এখন আপনিই বলুন, মনের এই অশান্তি নিয়ে আপনার সাথে সংসার করব কিভাবে আমি? নিজের ভেতরে চেপে রাখা কষ্টগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শ্যামলী। অরণ্য স্তব্ধ হয়ে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। ঠিক এই বাস্তবতাটাই সে ভুলে থাকার চেষ্টা করেছিল এতদিন। তার আগের করা কাজগুলো অনেকেরই অনেক ক্ষতি করেছে, যার প্রায়শ্চিত্ত সে সারা জীবন করলেও কিছু জিনিস কখনোই ঠিক করা সম্ভব নয়। এই কঠোর বাস্তবতাটা তার ভালোবাসার মানুষই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তাকে। এর চেয়ে বড় শাস্তি তার জন্য কিছুই হতে পারে না। আর তার করা পাপের ভুক্তভোগীর মধ্যে তার প্রিয় মানুষটাও একজন। সে নিজেই তো নিজেকে ক্ষমা করতে পারবে না কোনোদিন এই নিয়ে। তার কাছে ক্ষমা কোন মুখে চাইবে? বুকটা বেশ জ্বালাপোড়া করছে তার। চোখের কোণাটাও বেশ জ্বলছে। কি করবে সে এখন? কি করা উচিত তার? আর যাই হোক, শাস্তি হিসেবে তার প্রিয় মানুষটার ঘৃণা মানতে চায় না সে। এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। মনের জ্বালাপোড়া আর সহ্য হলো না। চোখের পানিও বাঁধ মানতে চাইল না আর। 1 পা 2 পা ফেলে শ্যামলীর সামনে দাঁড়িয়ে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করেই ফেলে, আমার তাহলে কি করা উচিত শ্যামবতী? কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে আর তুমি আমাকে আর ঘৃণা করবে না? তোমার অভিমান ভাঙানোর রাস্তা বলে দাও আমাকে। আমার মাথায় কিছুই আসছে না। শ্যামলী নিজের কান্নার দমক সামলে অরণ্যের কান্না মিশ্রিত স্বর শুনে মুখ তুলে তাকায়। লোকটা কাঁদছে। উনি কি সত্যিই অনুতপ্ত? এমন শক্তপোক্ত পুরুষকে এইভাবে ভেঙে পড়তে দেখে একটু হলেও নরম হলো শ্যামলীর মন। বাবাকে বলতে শুনেছে, পুরুষ মানুষ এত সহজে কাঁদে না। খুব অল্প মানুষকেই সে তার অশ্রুগুলো দেখাতে সক্ষম হয়। যেমন সে বাবাকে দেখেছে সারাদিন শক্ত এবং দাম্ভিক হয়ে ঘুরে বেড়াতে, কিন্তু তার সেই শক্ত দাম্ভিক বাবাকেও মাঝরাতে মায়ের সাদা কালো ছবিটার সামনে কাঁদতে দেখেছে সে অনেকবার। তার সামনের মানুষটার অনুতাপের অশ্রুর প্রতিও কি সদয় হওয়া উচিত তার। চোখ সরিয়ে ইতস্তত কণ্ঠে বলে সে, শান্ত হন আপনি আগে। আমার কষ্টে আমাকে একটু ভালো করে কাঁদতেও দিলেন না, নিজেই কান্না জুড়ে দিলেন। অরণ্যের অশ্রুগুলো আরও অবাধ্য হলো তার কাঙ্ক্ষিত জবাব না পেয়ে। মনের আতঙ্ক আরও গাঢ় হলো। অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে আবার অরণ্য, বলো না, কি করা উচিত আমার? আমি অতীত বদলে দিতে পারবো না। আমি শুধু
বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চলতে পারবো। আগের কাজের জন্য অনুতপ্ত হয়ে আমি আমার জমি জমা সব ছেড়ে দিয়ে মাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মা বলল সেটা নাকি কাপুরুষের মতো পালিয়ে যাওয়া হবে। এই গ্রামে অনেক হতাশা, আমি আমার বাবা ভাইদের কাছে এই হতাশাপূর্ণ গ্রাম রেখে চলে গেলে কোনো পরিবর্তন আসবে না। তাই মানুষের ঘৃণার দৃষ্টি সহ্য করে পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে, এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। কিন্তু আসলেই তো, পুড়িয়ে ফেলা ধানের জমিতে আবার চাষ করা যাবে, হারানো বাসস্থান নতুন করে গড়ে দেওয়া যাবে, খাবারের এবং শিক্ষার অভাবও পূরণ হবে, কিন্তু মৃত মানুষকে প্রাণ সঞ্চার তো করতে পারবো না আমি। তাহলে তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে না? আমার কি করা উচিত তাহলে? তুমি বলো, তুমি যা বলবে তাই করব আমি। শ্যামলী চুপ হয়ে যায়। এই কথার পিঠে প্রতিউত্তরে কি বলা উচিত তার বুঝে উঠতে পারল না সে। আসলেই তো, কি করা উচিত ওনার এই অবস্থায়? সে তাকে ক্ষমা কিভাবে করবে? তার প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। সত্যিটাই বলল সে, আমি জানি না, কিচ্ছু জানি না, আমার কাছে কোনো উত্তর নেই আপনার প্রশ্নের। নেই বললে হবে না শ্যামাবতী, আমার প্রশ্নের উত্তর জানা অনেক জরুরি, আর এই উত্তর তোমাকেই দিতে হবে। এখন না দাও, পরে ভেবে দিলেও হবে। শুধু একটাই অনুরোধ করব, আমাকে ক্ষমা করার চেষ্টা করো, অভিমান ভুলে একটা দ্বিতীয় সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, কখনো পস্তানোর সুযোগ দিব না তোমাকে। বলা শেষ করে আর দাঁড়ালো না সেখানে অরণ্য। ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, সব এলোমেলো হয়ে যাচ্ছে। যেই ঘর বাঁধার স্বপ্ন সে বুনেছে, সেই ঘর তাসের ঘরের মতো নড়বড়ে হতে শুরু করেছে। এর শেষ কোথায়? একবার একাকিত্বে সেই শেষ খোঁজা নিয়ে ভাবতে চাইছে। পেছন থেকে ফ্যালফেল করে চেয়ে থাকে শ্যামলী লোকটার ঝুঁকে পড়া গমনরত পিঠের দিকে তাকাই। মনটা হঠাৎ করে অজানা বিষাদে ছেয়ে যায় তার। বিক্ষিপ্ত মন নিয়ে এলোমেলো পায়ে বাড়ি ফিরে শ্যামলী। বাড়িতে পিনবত নীরবতা বিরাজ করছে। ভেতরে ঢুকেই বুঝল অতিথিরা চলে গেছেন। তার বাবা চৌকিতে গম্ভীর হয়ে বসে আছেন। তাকে ফিরতে দেখেই গম্ভীরতা বজায় রেখে বললেন, আমার সামনের চেয়ারটাতে বসো, তোমার সাথে কথা আছে। শ্যামলী বুঝল বাবা বেশ রেগে আছেন তার উপর। তিনি কখনো তাকে কঠোর শাসন করেন না, তবে তার কোনো আচরণে মনক্ষুণ্ণ হলেই বাবা এমন গম্ভীর হয়ে কথা বলেন তার সাথে, আর সম্বোধন তুই থেকে তুমিতে চলে আসে। এটাও একটা তার রাগ প্রকাশের ভঙ্গিমা। শ্যামলী কোনো দ্বিরুক্তি না করেই নীরবে বাবার সামনের চেয়ারে মাথা নিচু করে বসল। বেশ কিছুক্ষণ নীরবতার পর তার বাবা মুখ খুললেন। তোমাকে কি এই জন্যই আমি লেখাপড়া করিয়ে শিক্ষিত বানিয়েছি, নাকি আমার দেওয়া শিক্ষায় কোনো ত্রুটি ছিল? চৌকিতে মুখ তুলে তাকিয়ে আহত কণ্ঠে বলে শ্যামলী, এভাবে কেন বলছো বাবা? তুমি আমাকে কখনো খারাপ শিক্ষা দাওনি। তাহলে এটা কেমন আচরণ ছিল তোমার? চারু আপা এতদিন বাদে নিজের অসুস্থতার মাঝেও আমার বাড়ি এসে দেখা করতে এলেন। উনি না হয় ওনার একটা প্রস্তাব নিয়েই এসেছিলেন, যা তোমার পছন্দ হয়নি, তাই বলে তুমি তোমার গুরুজনের সামনে এমন অদ্ভুত আচরণ করবে? এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? শ্যামলী লজ্জায় মাথা নুইয়ে নেই। আমি বুঝতে পারিনি বাবা, আমি ওনার কথা শুনে অনেক চমকে গিয়েছিলাম, তখন মাথায় কিছু আসেনি আমার, তাই ভুল হয়ে গেছে। তুমি রাগ করো না বাবা, আমি তার কাছে গিয়ে মাফ চেয়ে আসব। সে তো চাইতেই হবে। ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি জানো, তুমি পেটে থাকতে তোমার মা যখন অসুস্থ ছিলেন, তখন চারুয়াপা তার নিজের ডাক্তারকে অনুরোধ করে তোমার মাকে দেখার জন্য রাজি করিয়েছিলেন। নয়তো আমার সেই সামর্থ্য ছিল নাকি যে বড় ডাক্তার দেখাবো। সেবার অনেকটা সুস্থ হয়েছিলেন তোমার মা। একদিক থেকে ধরতে গেলে তোমাকে আমি তোমার মায়ের সাথে হারিয়ে ফেলিনি, সেটা আপার কারণেই। শুধু এই কেন, উনি আমাকে অনেক সময় অনেকভাবে সাহায্য করেছেন আমার দুঃসময়ে, যা আমি কখনো ভুলতে পারবো না। আর উনি কিনা আমার বাড়ি পর্যন্ত এসে আমার মেয়ের দ্বারা অনাদর পেলেন। তুমি জানো এটা কতটা কষ্টকর আমার জন্য? শ্যামলী এবার কেঁদে ফেলে। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভুগতে থাকে। মেয়ের চোখের অশ্রু দেখে গলা একটু নরম করলেন পরিমল মাস্টার। যাক, এবার ভুল করেছ, আগামীবার যাতে না হয়। আর ভাগ্য ভালো তোমার চারু আপার মন পরিষ্কার। জমিদার বাড়ির মালকিন হয়েও
কোনো প্রকার দাম্ভিকতা নেই ওনার মাঝে। নয়তো জমিদারের মাকে অসম্মান করে পার পেতে না তুমি। তোমার আচরণকে উনি বাচ্চামো বলে হেসে উড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি চাই না ওনার সরলতার সুযোগ নিয়ে তুমিও এই ব্যাপারটা হেরাই উড়িয়ে দাও। একদিন সময় করে নিজে গিয়ে ক্ষমা চেয়ে আসবে তুমি। শ্যামলী দ্রুত মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বলে, আমি নিশ্চয়ই যাব বাবা, তুমি চিন্তা করো না, আর এমন হবে না। পরিমল মাস্টার মৃদু মাথা দুলিয়ে সায় দিয়ে প্রসঙ্গ পরিবর্তন করেন। এবার অন্য বিষয়টাতে ফেরা যাক। আমি কোনো ভনিতা করব না, সোজা সাপটায় বলি, আমার চারু আপার প্রস্তাব পছন্দ হয়েছে। এর চেয়ে ভালো কোনো সম্বন্ধ হতেই পারে না। চমকে উঠে বলে শ্যামলী, কিন্তু বাবা উনি। আমার কথা শেষ করতে দাও। আবার চুপচাপ মাথা নিচু করে নেই শ্যামলী। তার বাবা আবার বলা শুরু করেন, আমি জানি তুমি অরণ্যকে পছন্দ করো না। হুট করে তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া, পুষ্পার সাথে তোমার ছাড়াছাড়ি হওয়া, গ্রামের বিভিন্ন মানুষের দুরবস্থার জন্য সে দায়ী। তা নিয়ে তুমি তার উপর রেগে আছো। তোমার সাথে সম্মত আমি, মানছি ও অন্যায় করেছে, কিন্তু আমি ছেলেটাকে ছোট থেকে চিনি। সে মিথ্যে ছদ্মবেশ ধরার মতো ছেলে নয়। সে যখন আগের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছে, তার শিক্ষক হিসেবে ওকে বিশ্বাস করে শুধরানোর একটা সুযোগ দিতে চাই আমি। আর তার উদ্দেশ্য সৎ না হলে তার কোনো প্রয়োজন ছিল না মানুষের ভালো করতে যাওয়ার। কিন্তু বাবা, শালুক আপা যে মারা গেল, সেই ভুলের প্রায়শ্চিত্ত কী করে করবেন উনি? পরিমল মাস্টার ব্যথাতুর দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। সব ভুলই যদি শুধরে নেওয়া যেত, তাহলে আমিও তোর মায়ের মৃত্যুর অনুশোচনায় দিনরাত পড়তাম না। হারানো সময় যদি ফিরে পেতাম, তাহলে আমি তোর মাকে কখনো এভাবে মরতে দিতাম না। শ্যামলীর বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। ব্যথিত কণ্ঠে বলে সে, এমন করে কেন বলছো বাবা? মায়ের মৃত্যুতে তোমার কোনো দোষ নেই। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? অরণ্য তো শালুকের মৃত্যুতে সরাসরি কোনো হাত নেই। সে তো আর তার বাবাকে বলেনি টাকার জন্য মেয়েকে বেচে দিতে। তার বাপের জায়গায় আমি হলে আমার মেয়েকে তো আমি কখনো এমন নরকে ঠেলে দিতাম না। তাহলে তুই দোষ শুধু অরণ্যকে দিচ্ছিস কেন? সেই হিসেবে তো আমার দোষ সবচেয়ে বেশি তোর মায়ের মৃত্যুতে। আমার দায়িত্ব ছিল সে, আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি, তাই তোকে মা ছাড়া বড় হতে হয়েছে। শ্যামলী ফুপিয়ে কাঁদতে থাকে, প্রতিউত্তর করেন আর। পরিমল মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখ মা, তোর উপর জোর খাটাইনি আমি কখনো। তুই পড়তে চেয়েছিস, আমার যতটুকু সামর্থ্য ছিল পড়িয়েছি। তুই বলেছিস পণ দিয়ে বিয়ে করবি না, আমি সেটা নিয়েও জোর করিনি। তবে এবারে একটা অনুরোধ করব, পারলে আমার অনুরোধটা রাখ। আমার বয়স হচ্ছে, কোন দিন তোর মায়ের মতো চলে যাই তার ঠিক নেই। তার আগে তোর সংসার তোকে বুঝিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। এই সম্বন্ধটা তুই যতটা ভাবছিস ততটা খারাপ নয়। চারু আপা বলে গেছেন, তাদের শুধু মেয়ে ছাড়া কিচ্ছু লাগবে না। এক কথার মানুষ তিনি। এমন সম্বন্ধই তো তুই চেয়েছিলি। আর তুই বিয়ের পর স্বামীর ভালোবাসা কতটুকু পাবি আমি জানি না, তবে এটুকু জানি, অরণ্য তোকে অসম্মান করবে না কখনো। সে মেয়েবাজি করে বেড়ানো ছেলে নয়। আর কিছু পাস না পাস, অন্তত চারু আপার রূপে এই একজন মা পাবি, যে মায়ের মমতার স্বপ্ন তুই চিরকাল দেখে এসেছিস। এমন একটা পরিবার আমি চাইলেও খুঁজে দিতে পারতাম না তোকে। আমার বলার কথা আমি জানালাম তোকে। এখন আমার অনুরোধ রাখা না রাখা তোর ব্যাপার, জোর করব না তোকে। বাবার কথাগুলো শোনার পর শ্যামলীর দ্বিধায় পড়ে যায়। বাবা এমন অসহায়ভাবে মুখ ফুটে কোনো অনুরোধ করেছেন, তাকে মানা করার সাধ্য নেই তার। কিন্তু তার মনের দ্বিধাগুলো পুরোপুরি কাটিয়ে উঠতে পারছে না সে। সন্ধ্যায় নির্মল ফিরলে তাকেও বাবা এই সম্বন্ধের কথা জানায়, যাতে সেও এক কথায় সম্মতি প্রকাশ করে। নির্মল ভাইয়ের সবসময়ই ব্যবসার প্রতি একটা ঝোঁক ছিল। ম্যাট্রিক পর্যন্ত পড়েই লেখাপড়া ছেড়ে তাই সে হাটে দোকান দিয়েছিল। আর অরণ্যের ব্যবসার হাতের সে সবসময়ই প্রশংসা করে এসেছে। তাই তার কাছে অরণ্যের চেয়ে সুপাত্র আর কেউ হতে পারে না। তার উপর তার বোনের বিয়ে গ্রামের জমিদারের সাথে হবে, এমন ভালো সম্বন্ধ মানা করার প্রশ্নই আসে না। নির্মল রাতের খাবারের পর্বের পর প্রায় 1 ঘন্টা বসিয়ে তাকে এসবই বুঝিয়েছে। আজকের দিনটা তাই অনেক ক্লান্তিকর ছিল শ্যামলীর জন্য। সারাদিনের পর্ব চুকিয়ে রাতে বিধ্বস্ত শরীর এলিয়ে দেয় সে বিছানায়।
সবার মতো মতামত শুনে মাথায় সব জট পাকিয়ে গেছে। সব কিছুকে ছাড়িয়ে চোখে শুধু ভাসছে দুপুরে দেখা অরণ্যের অশ্রুসিক্ত লালচে চোখগুলো, তার ব্যথাতুর অভিব্যক্তি, ফুটে ওঠা মায়াবী মুখশ্রী, কানে বাজছে তার কাতর স্বরে বলা কথাগুলো। লোকটা কেন যেন ভীষণভাবে প্রভাবিত করে তাকে। তার কথা না চাইতেও মনে পড়ে লোকটার দুষ্টু হাসিটা দেখলে যতটা রাগ হতো, তার অসহায় মুখটা দেখে ঠিক ততটাই মায়া হচ্ছে তার। এটা কেমন অনুভূতি বুঝে উঠতে পারল না সে। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাতটা এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। সারা রাত ঘুম চোখে ধরা দিল না। বিনিদ্র রজনী কাটিয়ে ভোরের আলোর সাথে সে নিজেকে তার নিত্যদিনের কাজে ব্যস্ত রাখল। সকাল পেরিয়ে দুপুর হলো, বাবাও ফিরে এলেন পাঠশালা থেকে। আর তার শুরু হলো এক অজানা অপেক্ষা। দুদিন টানা এই লোকটাকে এত কাছ থেকে দেখার পর কেন যেন আশা করলো তিনি আজকেও দেখা করতে আসবেন তার সাথে। নিজের মনে চেপে রাখা অভিমানগুলো সব ওনার সামনে উন্মুক্ত করে দিয়েছে তাই বলেই হয়তো, অথবা বাবার বলা কথাগুলোর কারণে, বা কী কারণ হতে পারে জানে না সে। কিন্তু লোকটার প্রতি সেই আগের মতো তীব্র ঘৃণা কাজ করে না তার মনে। এই জন্যই হয়তো এত শান্তভাবে এই লোকের সাথে দেখা করার কথা ভাবতে পারল সে। একদিন আগেও তার মুখদর্শন করা তার কাছে অসহ্যকর একটা ব্যাপার ছিল। কিন্তু দুপুর গড়িয়ে রাত নেমে এলেও লোকটি তার সামনে এসে দাঁড়ালো না। মনটা অজান্তেই খারাপ হয়ে যায় তার। সে কি একটু বেশি শক্ত কথা শুনিয়ে ফেলেছে? কিন্তু আগেও তো অনেক কথাই শুনিয়েছে। কই, তখন তো ঠিকই এসেছিলেন তার পিছু। আর সেও কেন মন খারাপ করছে এই লোকের জন্য বুঝে উঠতে পারছে না। সে তো ভুল কিছু বলেনি, আর উনি নিজেই তার মনের কথা জানতে চেয়েছিলেন। হয়তো সত্যি কথা শুনতেই সব পাগলামি ছুটে গেছে। যাক, ভালোই হবে তাহলে। উনি যদি নিজ থেকেই এই বিয়ের ব্যাপারে না আগান, তারও আর বাবার অনুরোধের জবাব দেওয়ার প্রয়োজন পড়বে না। সেই রাতের খাবারের সময় এক আশ্চর্য রকমের কথা পারলেন পরিমল মাস্টার, যা শুনে যেন শ্যামলীর হৃৎপিণ্ড লাফিয়ে গলা অবধি চলে এলো। তার বাবার প্রশ্নটি ছিল, লেখাপড়ার ইচ্ছাটা কি এখনো আছে? শ্যামলীর ভাতের লোকমা ধরা হাত সাথে সাথে থেমে যায়। অবাকতার রেশ কাটিয়ে খুশির ঝিলিক দেখাতেই তার চোখে মুখে তড়িঘড়ি করে উত্তর দেয়, অবশ্যই আছে বাবা, কিন্তু এখন কি সম্ভব? আমার বয়স তো বেশি হয়ে গেছে। পরিমল মাস্টার খেতে খেতেই জবাব দেন, অরণ্য বলল একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? স্কুলে একবার খবর নিয়ে দেখলে ক্ষতি নেই। আমিও ভেবে দেখলাম ব্যাপারটা মন্দ না। নির্মলও অবাক হয়ে জিজ্ঞেস করে, জমিদারবাবু বোনকে লেখাপড়া করাতে চান? ব্যাস, তাহলে তো হয়েই গেল শ্যামলী। ওনার অনেক পরিচিতি আছে। এবার তোর লেখাপড়া কেউ আটকাতে পারবে না। শ্যামলীর হাসি খুশি মুখটা মুহূর্তেই চুপসে যায়। জমিদারবাবু তুলেছেন আমার লেখাপড়ার কথা? হ্যাঁ, এতে তোর আপত্তি থাকলে বল। অরণ্য বলেছে তোর লেখাপড়া করা নিয়ে কোনো আপত্তি নেই তার। এই বিয়ে হোক না হোক, তোকে স্কুলে ভর্তি করতে চাই ও। কিন্তু তুই না চাইলে আমি মানা করে দেব। না, আমি রাজি, দ্রুত জবাব দেয় শ্যামলী। পরিমল মাস্টার হেসে ফেলেন মেয়ের উৎসাহ দেখে। সকাল 10টার মধ্যে তৈরি থাকিস, ও তোকে নিতে আসবে। ব্যাস, তাকে আর পাইকে। আজ আর খাওয়া হবে না, ঘুমও হবে না বোধ হয়। সে তার হারানো স্বপ্ন আরেকবার ফিরে পেতে চলেছে, এর চেয়ে আনন্দের কী হতে পারে তার জন্য। রাতে বিছানায় শুয়ে আগামী দিনের কল্পনা করে হাসি থামে না তার। সেই সাথে এক অজানা আকাঙ্ক্ষায় বুক ধুকধুক করতে থাকে তার। কাল তাহলে ওনার সাথেও দেখা হতে চলেছে। মাঝখানে একটা দিন কেটেছে মাত্র, এর মধ্যেই ওনার সাথে দেখা হওয়া নিয়ে এক অন্যরকম অস্থিরতা কাজ করছে তার মনে। কালকের দিনটা কেমন হতে চলেছে ভাবতে ভাবতেই ঘুমের দেশে তলিয়ে যায় সে। খুব ভোরে উঠে নিজের কাজকর্ম সেরে বাবা ভাইকে কাজে পাঠাতে পাঠাতে সকাল 8টা পেরিয়ে যায়। তারপর সে মন দেয় নিজের কাজে। নতুন নীল শাড়িটা বেছে নেয় আজ পরার জন্য। বাড়ির দরজায় তালা দিয়ে সোজা চলে যায় পুকুর পাড়ে। দ্রুত গোসল সারতে হবে, পরে চুল শুকানো হবে নয়তো। তখন 9টাও বাজেনি হয়তো। দ্রুত গোসল সেরে গায়ে কাপড় জড়িয়ে বাড়ির আঙ্গিনায় পা রাখতেই থমকে দাঁড়ায় শ্যামলী। বাড়ির বারান্দার বাঁশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন জমিদার অরণ্য তালুকদার।
পরনে তার সাদা শার্টের সাথে সাহেবি প্যান্ট, পায়ে কালো চামড়ার জুতো। সাদা রংটা যেন তার শুভ্র অবয়বকে এক অদ্ভুত স্নিগ্ধতা দান করেছে। চুলগুলো প্রতিবারের নেই, এলোমেলো, যা দেখলে প্রতিবার ছুঁয়ে দেখার এক অদ্ভুত বাসনা জাগে মনে। গালে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, যা তার সৌন্দর্যকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। ওনার দৃষ্টি এতক্ষণ উদ্দেশ্যহীনভাবে শূন্যে বিচরণ করছিল। তার উপস্থিতি বুঝতে পেরেই হয়তো এদিকে ফিরে তাকালেন তিনি। এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়ে যায় তার মায়াবী চোখের দৃষ্টির সাথে। তিনি একবার তাকিয়েই ইতস্ততভাবে চোখ নামিয়ে নেন। তার কানের পাশটা গোলাপি আভায় ছেয়ে যায়। এবার শ্যামলীর নিজের বেশভূষার প্রতি হুঁশ হতেই লজ্জারা এসে ভিড় করে তার মাঝে। দ্রুত চাবি দিয়ে বাড়ির দরজা খুলে তাকে বসতে বলেই নিজের ঘরে ঢুকে ছিটকিনি তুলে দেয় সে। ঘরে প্রবেশ করতে করতে একটু আগের ঘটনা মনে করে হেসে ফেলে অরণ্য। বুকটা তীব্র গতিতে ওঠানামা করতে থাকে তার। মনে মনে দোটানায় ভুগতে থাকে। ওকে একবার বলেই দিবে কিনা যে বিয়ের আগে ভেজা খোলা চুল নিয়ে যেন তার সামনে না আসে আর। রীতিমতো নতুন এক দুর্বলতা সৃষ্টি করেছে এই মেয়ে তার স্নিগ্ধতা নিয়ে। শ্যামলী দরজা লাগিয়ে কিছুক্ষণ লজ্জায় দু হাতে মুখ গুজে রাখে। ইস, কীভাবে তাকিয়েছিল সে লোকটার দিকে! না জানি কি ভাবছেন উনি তাকে নিয়ে। তার উপর এমন পাগলের মতো দাঁড়িয়েছিল সে তার সামনে। চুলটা পর্যন্ত বাঁধার কথা মনে ছিল না তাড়াহুড়োই। এই প্রথমবার নিজের বেশভূষায় সচেতনতা অনুভব করল শ্যামলী। যাই হোক, লোকটা পাশের ঘরেই বসে আছেন, তাকে বেশিক্ষণ অপেক্ষা করানো ঠিক হবে না। সে দ্রুত তার ভেজা শাড়ি পাল্টে নেয়। তারপর এক গ্লাস শরবত বানিয়ে পাশের ঘরে যাওয়ার জন্য মাথা নিচু করে পা বাড়ায়। হঠাৎ অনেক অস্থির লাগছে তার। হাতে পায়ে এক ধরনের জড়তা কাজ করছে, যা আগে ছিল না। অরণ্য চৌকিতে বসে অপেক্ষা করছিল শ্যামলীর ফিরে আসার। দরজা খোলার শব্দ শুনেই চোখ তুলে তাকায় সে। সাথে সাথে একরাশ মুগ্ধতায় ছেয়ে যায় তার হৃদয়। নীল রংটার সৌন্দর্য আজ নতুন করে অনুভব হলো যেন তার। খোলা ভেজা লম্বা চুলে নীল শাড়ি পরিহিতা এই রমণীর প্রতি আর একবার মন হারালো অরণ্য। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হারিয়ে গেল তার মাঝে। শ্যামলী মাথা নিচু করে অরণ্যের পাশে শরবতের গ্লাস রেখে ইতস্তত কণ্ঠে কিছু বলার চেষ্টা করে। এই নীরবতা কেমন অস্বস্তিকর মনে হচ্ছে তার। বাবা বাবা বললেন আপনি 10টার দিকে আসবেন, তাই এখনও তৈরি হয়নি। অপেক্ষা করানোর জন্য দুঃখিত। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কোনো জবাব এলো না লোকটির পক্ষ থেকে। এবার সরাসরি চোখ তুলে তাকায় সে অরণ্যের দিকে। চোখাচোখি হয়ে যায় ওনার গভীর চোখের দৃষ্টির সাথে। বুকের ধুকধুকানিটা তীব্র হতে থাকে। বেশিক্ষণ সেই সর্বনাশা দৃষ্টির দিকে তাকিয়ে থাকা যায়। লজ্জায় চোখ নামিয়ে ফেলে সে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে তাকে অপেক্ষা করতে বলে পালিয়ে আসে তার সামনে থেকে। অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে শরবতের গ্লাস নিয়ে তাতে চুমুক বসায়। নিজের অব্যক্ত অনুভূতিগুলো শান্ত করার এক ব্যর্থ প্রয়াসে নিয়োজিত করল নিজেকে। শ্যামলী চুল কোনো মতে একপাশে বিনুনি করে নিয়ে মাথাটা ঘোমটা টেনে বেরিয়ে আসতে তারা বাড়িতে তালা দিয়ে বেরিয়ে পড়ে। দুজনের মধ্যে কোনো কথা নেই। একটু আগের ঘটনাগুলোর কারণে শ্যামলীর লোকটার চোখের দিকে আবার তাকানোর সাহস দেখালো না। গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে অরণ্যই প্রথম গলা কাকানি দিয়ে নীরবতা ভঙ্গ করে বলে, আমি আসলে একটু জলদি এসেছি, কারণ অনেকটা পথ যেতে হবে। স্কুলের কাজ শেষ করেও আমার একটা জায়গায় যেতে হবে, তাই সময় নিয়ে বের হওয়া ভালো। শ্যামলী কোনা চোখে তাকিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জিজ্ঞেস করলো, আমরা কোন স্কুলে যাচ্ছি? অরণ্য মুচকি হেসে জবাব দেয়, গেলেই দেখতে পাবে। আমি যে স্কুলে পড়েছি সেখানেই নিয়ে যাব তোমাকে। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে শ্যামলী, আপনি যেখানে পড়েছেন সেখানে খরচ কেমন পড়বে? ভ্রুকুঁচকে তাকায় অরণ্য। এই মেয়ের কি তাকে বিয়ে করার চিন্তাভাবনা একদমই নেই? মনে মনে ভেবে হতাশ কণ্ঠে জবাব দেয়, সেটা নিয়ে ভাবার জন্য তোমার বাবা আর আমি আছি। তুমি শুধু পড়াশোনা নিয়ে চিন্তা তো করো। শ্যামলী চুপ হয়ে যায়। বাকি পথ আর কথা হয় না তাদের। অনেকক্ষণ হাঁটার পর খেয়াঘাটে এসে পৌঁছায় তারা। অরণ্য একটি নৌকা ভাড়া করে নেয় তাদের জন্য। অবাক হয়ে যায় শ্যামলী। নৌকায় উঠে গোলাকার ছাউনির ভেতর দুজন পাশাপাশি বসতেই উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে সে,
আমরা কি গঞ্জে যাচ্ছি জমিদার বাবু? অরণ্য তার কথা শুনে ফিরে তাকায় তার পাশে বসা শ্যামলীর দিকে। স্মিত হেসে জিজ্ঞেস করে, হ্যাঁ, এত চমকে গেলে যে? তুমি আগে কখনো গঞ্জে যাওনি? না, আমি তো কখনো আমাদের গ্রামের বাইরেই যাইনি। প্রথমবার গ্রাম ছেড়ে আপনাদের গ্রামেই আসা হয়েছে আমার। এই প্রথম এদিকে আসা আমার। এখন থেকে প্রায়ই এদিকে আসা হবে তোমার, যদি ভর্তিটা ঠিকঠাক করাতে পারি। মাঝি নৌকা ছেড়ে দেওয়ার সময় নৌকাটা খানিকটা দুলে ওঠে। শ্যামলী ঘটনার আকস্মিকতায় ভয়ে অরণ্যের বাহু আঁকড়ে ধরে। অরণ্য কেঁপে ওঠে হঠাৎ তাদের এত কাছাকাছি আসায়। শ্যামলী খানিকটা ধাতস্থ হওয়ার পর চমকে গিয়ে তার কাছ থেকে সরে আসতে নিলেই অরণ্য শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নেয়। ঘোর লাগা কণ্ঠে বলে, কানে কানে বলে তার, এভাবেই থাকো, নৌকায় চড়ার অভ্যেস নেই তোমার, ভয় লাগবে একা ছাড়লে। শ্যামলী লজ্জায় নুয়ে পড়ে। শরীর অসাড় হয়ে আসে তার অরণ্যের উত্তপ্ত নিঃশ্বাস কানে লাগতেই। লোকটার শরীরের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে কেঁপে উঠছে সে। মুখ ফুটে কিছু বলার শব্দ খুঁজে পায় না শত চেষ্টা করেও। অরণ্য একধ্যানে তাকিয়ে থাকে, তার প্রতিটা অভিব্যক্তি পর্যবেক্ষণ করতে থাকে। ঠোঁটের কোণে খেলা করতে থাকে তার দুষ্টু হাসি। বাতাসে তাদের একে অপরের নিঃশ্বাস ভারী খেতে থাকে। অস্বস্তিতে পড়ে যায় শ্যামলী সেই গভীর দৃষ্টির সামনে। ধরে আসা গলায় জিজ্ঞেস করেই ফেলে সে, এভাবে তাকান কেন আপনি? অরণ্যের পক্ষ থেকে জবাব আসে, নীল শাড়িতে তোমাকে একটু বেশিই সুন্দর লাগে। শ্যামলীর ঠোঁটে এবার না চাইতেও হাসি চলে আসে। ঠোঁটের হাসি চেপে রাখার ব্যর্থ প্রচেষ্টা করতে করতে জিজ্ঞেস করে, আপনি কি জানেন আপনি একটা অসভ্য? হ্যাঁ, শুধু তোমার জন্য। শ্যামলীর হাসি আরও বিস্তৃত হয়। আঁচলে মুখ লুকিয়ে সেই হাসি আড়াল করার চেষ্টা করলেও অরণ্যের চোখ এড়ায়নি সেটা। তার মনে আবার একটা ক্ষীণ আশা জাগ্রত হয়। মনটা প্রশান্তিতে ভরে যায় তার। মনে মনে স্বগক্তি করে, পুরোপুরি নির্দয়তা হলে নও তুমি শ্যামাবতী। তোমার মনেও আমার জন্য একটা জায়গা চাইলেই তৈরি হবে। আর সেই জায়গা বিস্তৃত করতে আমার যা যা করার প্রয়োজন সব করব আমি। শুধু প্রার্থনা করি যেন আর কোনো বাধা নতুন করে এসে না দাঁড়ায় আমাদের মাঝে। দুজনের নীরব খুনসুটির মাঝে সময় পেরিয়ে যায়। মাঝির ডাকে সম্বিত ফিরে তাদের। যে নৌকা কিনারায় পৌঁছে গেছে। অবশেষে ছাড়তে বাধ্য হয় অরণ্য শ্যামলীকে। শ্যামলী তার হতাশ অভিব্যক্তি লক্ষ্য করে মুচকি হাসে। অরণ্য তাকে হাত ধরে ঘাটে নামতে সাহায্য করে। অরণ্যের হাত ধরে ঘাট পেরিয়ে রাস্তার কাছে আসতেই হঠাৎ একটি পরিচিত ডাক কানে আসে তার, শ্যামলী। হঠাৎ তার নাম ধরে কাউকে ডাকতে শুনে চকিতে ফিরে তাকায় শ্যামলী সেই শব্দের উৎসের দিকে। সে ব্যক্তিকে দেখে আনন্দের ও আতিশয্যে অশ্রু এসে ভিড় করে তার চোখের কোণায়। অরণ্যের হাত ছেড়ে দ্রুত তার দিকে এগিয়ে যেতে যেতে ডেকে ওঠে, পুষ্পা। শ্যামলী পুষ্পাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। প্রায় 3টা বছর দেখেনি সে তার জীবনের একমাত্র সখীকে। ওর স্মৃতিচারণ করে কতবার যে চোখের পানি ফেলেছে তার ইয়ত্তা নেই। আজ অবশেষে তার দেখা পেল, তাও হুট করে। এমন অপ্রত্যাশিতভাবে হুট করেই প্রিয় কিছু মুহূর্ত হাতে পাওয়া, সেই পাওয়ার আনন্দটাকে আরও দ্বিগুণ করে দেয়। পুষ্পা শ্যামলীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাসি মুখে বলে ওঠে, আরে আমার থেকে লম্বা হয়ে গেলি অথচ তোর কথায় কথায় কেঁদে ভাসানোর অভ্যাসটা এখনও গেল না রে শ্যামলী। এভাবে কেউ কাঁদে? সবাই তাকিয়ে আছে দেখ। শ্যামলী ফোপাতে ফোপাতে অভিমানী কণ্ঠে জবাব দেয়, দেখুক, ওরাও শুনুক কেমন সই তুই আমার। ছোটবেলায় সই হয়ে এত বছরে একটা চিঠি পাঠালি না। তোর ঠিকানা না হয় আমি জানি না, তুই তো জানতি আমার ঠিকানা। আমার কথা কি একবারও মনে পড়েনি তোর? তোর সাথে আমি অনেক রেগে আছি কিন্তু। আরে বাবা, শ্বশুরবাড়িতে গেলে মেয়েদের দায়িত্ব একটু বেড়ে যায়। একদম সময় হয়নি রে। দেখ না, বাপের বাড়ি অবধি যায়নি। এবার রাগ করিস না আর লক্ষ্মী বোন, কান্না বন্ধ কর। শ্যামলী এবার তাকে ছেড়ে আঁচলে মুখ মুছছে, তারপর হঠাৎ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, কিন্তু তুই হঠাৎ এখানে? পুষ্পা এবার স্মিত হেসে তার পাশে দাঁড়ানো এক 40 ঊর্ধ্ব পুরুষকে দেখিয়ে বলে, ইনি হলেন আমার স্বামী, আর আমার শ্বশুরবাড়ি এদিকে কাছেই। জমিদারবাবু ওনার কাছে আর্জি করেছিলেন যাতে আমাকে নিয়ে আজ এখানে এই সময়ে দেখা করতে আসে।
কেন? উনি তোকে বলেননি? চমকে ওঠে শ্যামলী। বিস্ফোরিত নয়নে পেছন ফিরে অরণ্যের দিকে তাকাই, যে তার এক কদম পেছনে দাঁড়িয়েছিল এতক্ষণ। তার চমকে যাওয়া অভিব্যক্তিটা দেখে প্রশান্তির হাসি হাসে অরণ্য। ঠিক এই মুখটা দেখবে বলেই কাল সারাটা দিন দৌড়াদৌড়ি করেছে, তবে তার পরিশ্রম পুরোটাই সার্থক দিন শেষে। সে তৃপ্তির হাসি হেসে শ্যামলীর দিক থেকে চোখ সরিয়ে পুষ্পা আর তার স্বামীর দিকে তাকাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার হুট করে পাঠানো একটা আর্জি আপনারা রক্ষা করতে এতটা পথ এসেছেন, সেজন্য সত্যি কৃতজ্ঞ আমি। আপনাদের কখনো আমাকে প্রয়োজন পড়লে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারলে নিজেকে ধন্য মনে করব। পুষ্পার স্বামী একগাল হেসে জবাব দেয়, আরে কী যে বলেন জমিদারবাবু, আমাদের বাড়ি এই কাছেই, এখানে কষ্টের কি আছে? এটুকু তো করতেই পারি আমরা আপনার জন্য। তাছাড়া আমার স্ত্রীও তার বান্ধবীকে খুব মনে করত, এই ফাঁকে তার মনের আশাটাও পূরণ হয়ে গেল। আমি তো বলি আপনারা আমাদের বাড়ি চলুন না আজ বেড়াতে, ভালো করে বসে আলাপ করা যাবে। পুষ্পাও সুর মেলাই তাতে, হ্যাঁ চলুন না আপনারা আমাদের বাড়ি। শ্যামলী দ্বিধায় পড়ে যায় কী বলা উচিত তার সেটা নিয়ে। তারা তো স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল, কি জবাব দিবে এখন? অরণ্যই জবাব দেয় তার ভাবনার মাঝে, আজকে না, পরে কোনো একদিন আমিই নিয়ে যাব ওকে আপনাদের বাড়ি। পারলে আপনারাও কিছুদিন এসে ঘুরে যাবেন আমাদের বাড়ি। জমিদার বাড়িতে নিমন্ত্রণ রইল আপনাদের। আজকে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার তাড়া আছে, আপনারা নিজেদের সাথে কথা বলুন, আমি একটু গাড়ির ব্যবস্থা দেখে আসছি। ক্ষণিক থেমে শ্যামলীর দিকে এক নজর তাকিয়ে স্মিত হেসে নতকণ্ঠে বলে, এখানেই থেকো, আমি এক্ষুনি আসছি। শ্যামলী হঠাৎ করে যেন হারিয়ে গেল সেই দৃষ্টির মাদকতায়। তার ভেতরটা এলোমেলো হতে লাগলো, এক ভিন্ন রূপে অনুভব করা শুরু করলো লোকটিকে। হঠাৎ করে যেন এক অন্যরকম ভালো লাগার জন্ম নেই তার মনের অন্তরালে। উনি সেদিনের তার রাগের মাথায় বলা কথাগুলো নিয়ে একটুও রাগ দেখাননি। তার অভিমানী কথাগুলো নিয়ে এতটা ভেবেছেন, এতটা গুরুত্ব দিয়েছেন, তাকে খুশি করতে চেয়েছেন, তার স্বপ্নকে গুরুত্ব দিয়েছেন। কোনো মেয়ের না ভালো লাগবে এমন পুরুষকে? মনের অজান্তেই অতীতে সেই পাষাণ জমিদারের প্রতিচ্ছবি ম্লান হতে লাগলো তার মনের দৃশ্যপটে। ফুটে উঠতে লাগলো একজন স্বপ্নপুরুষের প্রতিচ্ছবি, যাকে নিয়ে অনায়াসে ঘর বাঁধার স্বপ্ন বোনা যায়। তাকে এভাবে একদৃষ্টিতে অরণ্যের গমনরত পথের দিকে তাকিয়ে থাকতে দেখে পুষ্পা তার মাথায় আলতো হাতে চাপড় মারে। ভাবনা থেকে বেরিয়ে এসে শ্যামলী মাথা ডলতে ডলতে ব্যথায় চোখ মুখ কুঁচকে তাকাই পুষ্পার দিকে। এটা কি হলো? দুলাভাই, আপনার বউ এভাবেই আমাকে মারে খালি, আপনি এর বিহিত করুন। পুষ্পার স্বামী হেসে ফেলে। এদিকে পুষ্পা শাসানোর ভঙ্গিতে বলে, আরে তোর বিহিত হবে আগে, সত্যি করে বলতো কি হচ্ছে এখানে? হ্যাঁ রে শ্যামলী, জমিদারবাবু কি তোকে পছন্দ করেন? কিভাবে তাকালো উনি তোর দিকে? আর কত খুঁজে আমাকে বের করলো তোর সাথে দেখা করাবে বলে। রহস্য কি বলতো? ওনার সাথে কিসের সম্পর্ক তোর? শ্যামলী থমকে যায়, হঠাৎ করে ইতস্তত বোধ করে। হাজার হোক পুষ্পা আর তার পরিবারের দুর্দশার কারণ উনি, তবুও সত্যিটাই বলল সে। আসলে বাবা ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছেন বলেই শ্যামলী চিন্তিত হয়ে পুষ্পার অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো যে সে এই ব্যাপারটা ঠিক কিভাবে নিয়েছে। পুষ্পার অভিব্যক্তির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। আনন্দিত হয়ে বলল সে, তো এটা এমন গোমরা মুখ করে বলছিস কেন? এটা তো খুশির খবর রে, অবশেষে তোর পালকিও উঠতে চলেছে। আমি অনেক খুশি তোর জন্য। তুই রাগ করিসনি? রাগ রাগ করবো কেন শ্যামলী? তুই কি এখনো 3 বছর আগের কথা ধরে বসে আছিস? আরে পাগলি, জীবন কারো জন্য থেমে থাকে না। আমি সব অনেক আগেই ভুলে গেছি। সত্যি তুই কিছু মনে করিসনি পুষ্পা? আরে বাবা, সেটাই তো বলছি। আর আমাকে দেখে মনে হয় আমি নাখুশ? এমন হলে আমি ওনার আর্জি রাখতে এতটা পথ আসতাম? এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্যামলী। আচ্ছা এসব ছাড়, বলতো তুই কেমন আছিস? পুষ্পা তার হাসি বজায় রেখে জবাব দেয়, আমি অনেক ভালো আছি, একটা মেয়েও আমার আছে। একদিন এসে নিজেই দেখে যাস,
আর তোরা কই যাচ্ছিস বললি না তো? শ্যামলী উৎসাহী গলায় জবাব দেয়, তুই শুনলে বিশ্বাস করবি না রে পুষ্পা, আমি আবার লেখাপড়া শুরু করব। ভাবতে পারিস, উনি আমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। পুষ্পা বরাবরের মতোই অমায়িক হাসে। বাহ, এটা তো আসলেই খুশির খবর। তুই কত ভাগ্যবতী রে শ্যামলী। ভাবা যায় জমিদার অরণ্য তালুকদারের স্ত্রী হতে চলেছিস তুই। তোর জন্য কত করেন উনি। শ্যামলী সরল মন পুষ্পার কণ্ঠের সূক্ষ্ম পরিবর্তন ধরতেও পারল না। সে লজ্জায় মাথা নুইয়ে নেয়। অরণ্য তখনই ফিরে এসে তাড়া লাগায়, আমাদের এখন যাওয়া উচিত, নয়তো বেলা হয়ে যাবে পরে। শ্যামলী মাথা দুলিয়ে সায় জানাই। তারপর পুষ্পার কাছ থেকে আবেগঘন এক বিদায় নিয়ে এগিয়ে যায় অরণ্যের পিছু পিছু। অরণ্য শ্যামলীর হাত ধরে তাকে ঘোড়ার গাড়িতে উঠতে সাহায্য করল। তাদের মধ্যকার অন্যরকম দৃষ্টি বিনিময় পুষ্পা দূরে তাকিয়েও লক্ষ্য করল। সে সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল যতক্ষণ তাদের গাড়িটি চোখের আড়াল না হয়। সাথে সাথে মুছে যেতে থাকে এতক্ষণ তার ঠোঁটের কোণে ধরে রাখা সেই অমায়িক হাসির ছিটে ফোটার রেশটুকুও। চোখ মুখ শক্ত হয়ে ওঠে তার। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে রাগে কাঁপতে থাকে সে। তার স্বামী পাশ থেকে ফোড়ন কাটে, দেখলি তো এবার নিজের চোখে? এবার বিশ্বাস হয়েছে? আমি তো তোকে তখনই বললাম, নিশ্চয়ই প্রেম রোগে ধরেছে অরণ্য তালুকদারকে, নয়তো ওর মতো সাধারণ মেয়েকে খুশি করতে জমিদার লোক লাগিয়ে তোকে খুঁজে বের করতে যাবে কেন? কিন্তু তুই কি বলেছিলি? তোর সই নাকি এমন মেয়েই না, সে ওই বেটাকে ঘৃণা করে। খুব তো বিশ্বাস ছিল তোর ওই মেয়ের উপর। আমি কখনো স্বপ্নেও ভাবিনি শ্যামলী এতটা বদলে যাবে। কি করে পারলো ও? আমার পরিবারের কি হাল হয়েছে সব তো ওর সামনেই ঘটেছে। কি করে পারলো সে আমার দোষীকে ভালোবাসতে? এত সহজে সব ভুলে গেল কি হয়েছিল আমাদের সাথে। বলতে বলতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার কপাল বেয়ে। এবার বুঝলি তবে, এসব সখী সই সব টাকার সামনে নস্যি। ধনী নাগর পেলে এসব আহ্লাদি চিন্তা কার মাথায় আসে? কি চৌকস হাত মেরেছে দেখ অমন মুখের ছিঁড়ি দিয়ে। অরণ্য তালুকদারের মতো পুরুষকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এবার ভাব কতটা গভীর জলের মাছ সে। এবার অন্তত এসব সখী সইয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আই। তোকে কাল যেটা বলেছি সেটা নিয়ে ভাব, তাহলে বড় ভাইয়ের চাবির গোছা তোর আঁচলে ঝুলবে দেখবি। আর কিছু ভাবতে হবে না কর্তা। মনে যা দ্বিধাদ্বন্দ্ব ছিল সব কেটে গেছে আমার এখানে এসে। আমি আপনি যা বলবেন তাই করব। বিদ্রোহী দলকে গোপন খবর জোগাড় করে দিতে হবে তো সব দিব। চাবির গোছা চাই না আমার। আমি শুধু ওই জমিদার বংশ নির্বংশ হতে দেখতে চাই। পুষ্পার স্বামী দাঁতের কপাটি বের করে প্রশস্ত হাসে। সাব্বাস, এই তো বুঝতে পেরেছিস। গোপনে বিদ্রোহী দল অরণ্য তালুকদারের দুর্বলতা খুঁজে বেড়াচ্ছে। সেই দুর্বলতা যদি আমি খুঁজে দেই, তবে মোটা টাকা হাতিয়ে নেওয়া যাবে তাদের কাছ থেকে। তুই শুধু আমার কথা মতো চল। এই মেয়ের কাছ থেকে কিছু কাজের কথা বের করতে পারিস কিনা দেখ। তারপর দেখবি কিভাবে তোর জীবনে শুধু শান্তি আর তোর বিশ্বাসঘাতক সখীর জীবনে কেমন নরক নেমে আসে। পুষ্পা কোনো জবাব দেয় না। তখনও চোখ মুখ শক্ত করে শ্যামলীর ফেলে যাওয়া শূন্য পথের দিকে চেয়ে থাকে শুধু। বৃদ্ধ জিন তখন তাদের থেকেই কিছুটা দূরে একটি বড় গাছের ছায়ায় বসে আছেন। ঠোঙা থেকে নিয়ে চাল ভাজা চিবোতে চিবোতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। আফসোসের সুরে স্বগোক্তি করে সে, কপাল গুনে একটা ছেলে পেয়েছিস রে চারুমা। তার ভাগ্যরেখা না হয় কেউ বদলে দিয়ে গেছে, কিন্তু তার করা পাপের গ্রহণগুলো এখনও মৃত্যু ছায়া হয়ে তার প্রিয়জনদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এর একটা বিহিত না করলে আমিও শান্তিতে তোকে রেখে যেতে পারছি না। কচন ঘোড়ার গাড়ি চালানো শুরু করতেই অরণ্য হঠাৎ করে আবার শ্যামলীর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয় তাকে। তার আকস্মিক স্পর্শে আবার কেঁপে ওঠে শ্যামলী। চোখ কটমট করে তাকায় সে এবার অরণ্যের দিকে। ফিসফিস করে বলে যাতে কোচওয়ান শুনতে না পাই, কি করছেন? ছাড়ুন আমাকে। ছাড়লে যদি পড়ে যাও। ঘোড়ার গাড়ি আরও বেশি ঝুঁকিপূর্ণ, তাই এভাবেই থাকো। আমি কিন্তু আপনার চালবাজি সব বুঝে ফেলেছি। এভাবে সুযোগ নিচ্ছেন আমার, তাই না?
সবই বুঝো, শুধু আমার মনটাই বোঝো না তুমি। কেউ দেখে ফেললে কি হবে? চোখ মুখ গম্ভীর করে বিজ্ঞানের জবাব দেয় অরণ্য। কি আবার হবে? তুলকালাম কাণ্ড হবে। দুজনকে বেঁধে নিয়ে বিয়ে পড়িয়ে দেবে। কিন্তু কি করি বলো, এই ঝুঁকিটা বাধ্য হয়ে নিতেই হচ্ছে। তার এমন প্রতিউত্তরে খিলখিলিয়ে হেসে ফেলে শ্যামলী। অরণ্য মুগ্ধ নয়নে অবলোকন করে তার হাসি। তার ঠোঁটের কোণেও হাসির রেখা খেলা করে। তাকে এইভাবে তাকাতে দেখে শ্যামলী লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। অরণ্য তার কানের কাছে মুখ নিয়ে আবার জিজ্ঞেস করে, মহারানীর অভিমান কি একটুও গলেছে? শ্যামলী ফিরে তাকায় অরণ্যের দিকে। তার আশাবাদী চাহনির দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছুটা ভেবে জবাব দিল, অভিমান কতটা গলেছে আমি জানি না, কিন্তু আজ আমি অনেক খুশি জমিদারবাবু। এতটা খুশি শেষ কবে হয়েছিলাম আমার মনে নেই। আর এই খুশির কারণ শুধুই আপনি, সেজন্য আপনাকে ধন্যবাদ। শুধু শুকনো ধন্যবাদ? আর কিছু বলবে না? আর কি বলবো? যেমন ধরো, আপনার ওপর আমি এত খুশি যে আপনাকে আমার এক্ষুনি বিয়ে করে ফেলতে ইচ্ছে করছে। এইভাবেও তো বলা যায় কথাটা। শ্যামলী আবার খিলখিলিয়ে হেসে ওঠে অরণ্যের কথা শুনে। অরণ্য এবার শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, একদমই হাসি দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করবে না শ্যামাবতী। আজ কিন্তু এটুকুতে মন ভরবে না আমার। বলো না, আমাকে বিয়ে করবে তুমি? অসভ্য লোক একটা। হ্যাঁ, শুধু এটাই বলতে জানো তুমি। কিন্তু আমিও পণ করে এসেছি। আজকে তোমার মুখ থেকে আমার কাঙ্ক্ষিত জবাব নিয়েই ফিরব। দরকার পড়লে আরও অসভ্য হব, কিন্তু তোমাকে আজ বলতেই হবে যে তুমি আমাকে বিয়ে করবে। আচ্ছা তাই? আমিও তাহলে দেখি আপনি আপনার উত্তর কিভাবে আদায় করেন। অরণ্য বাঁকা হেসে জবাব দেয়, দেখে নিও। একবার শুধু হ্যাঁ বলো আজকে, তারপর সোজা বরযাত্রী নিয়ে হাজির হব তোমার বাড়ি। শ্যামলী আঁচলে মুখ লুকিয়ে লাজুক হাসে, কোনো জবাব দেয় না। অরণ্য আবার আহ্লাদি কণ্ঠে ডাক দেয়, শ্যামাবতী। বলুন, শুনছি। আমি আমার অতীতের কিছু ভুল চাইলেও শুধরে নিতে পারবো না, কিন্তু যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু আমি শুধরে নেওয়ার চেষ্টা করছি। সেটাও যদি না পারি, আমি অন্তত তোমার জন্য ততটুকু করতে চাই যতটা একজন সাধারণ মানুষ তার ভালোবাসার মানুষের জন্য করে থাকে। আমার ওপর অভিমান পুষে রেখো না। আমাকে একটা সুযোগ দাও, তোমাকে সবটা উজাড় করে ভালোবাসার। নিজের মনে একটু জায়গা দেওয়ার চেষ্টা করো আমাকে। শ্যামলী মুগ্ধ হয়ে শুনে তার কথা। লোকটাকে কিভাবে বোঝায়? তিনি ইতিমধ্যে তার কিশোরী হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। তার বুকের এই অসহ্য ধুকধুকানিটা তারই প্রমাণ। কিন্তু লজ্জায় সেই কথা বলতে পারল না সে। মাথা নুইয়ে লাজুক হেসে ছোট্ট করে জবাব দেয় শুধু, আমি চেষ্টা করছি। কিন্তু অরণ্য এইটুকুতেই ব্যাপক খুশি হলো। সে চেষ্টা করছে তাকে মনে জায়গা দেওয়ার। তার চোখে মুখে ফুটে ওঠা এই লাজুক অভিব্যক্তি, তাদের মধ্যকার সহজ বাক্য বিনিময়, এসব কিছুই ইঙ্গিত বহন করে যে সেই ক্ষণ বেশি দূরে নয় যখন সে পুরোপুরি তার হবে। আরেকটু অপেক্ষা শুধু। এতদিন অপেক্ষা করেছে, আরেকটু না হয় করলো। সে এবার পথিমধ্যে দেখা স্থানগুলো চিনিয়ে দিতে ব্যস্ত হলো শ্যামলীকে। শ্যামলী উৎসুক হয়ে অবলোকন করে পরিবেশটা। এদিকের গ্রাম থেকে অনেক উন্নত। অভিভূত হয়ে দেখে সে বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি এবং রাস্তার গাড়িগুলো। এর আগে শুধু গরুর গাড়িতে চড়া হয়েছে, তাই দারুণ উপভোগ করলো সে তার এই প্রথম ভ্রমণটা। তাদের মধ্যকার ভালোবাসাময় খুনসুটির মাঝেই কোচওয়ান গাড়ি থামালো স্কুলের সামনে। অরণ্য তাকে আবার নামতে সাহায্য করলো। তারপর ভাড়া মিটিয়ে দুজনে প্রবেশ করলো স্কুলের ভেতর। শ্যামলী অবাক হয়ে অবলোকন করে স্কুলের পরিবেশ। তার আগের স্কুলের ধারে কাছেও আসে না এই স্কুল। কত বড় দোতলা দালান, আশেপাশে সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, আর এতজন শিক্ষার্থী। একরাশ মুগ্ধতায় ছেয়ে গেল তার মনটা স্কুলের পরিবেশ দেখে, কিন্তু সাথে অনেক ভয় হতে লাগলো। আশেপাশের শিক্ষার্থীদের দেখে মনে হচ্ছে তারা বেশ ভালো ঘরের ছেলে মেয়ে। কয়েকজন ইংরেজও চোখে পড়ল। সবার চালচলনে এক ধরনের আভিজাত্যের ভাব রয়েছে। নিজের পরিচিতি এবং বেশভূষা নিয়ে হঠাৎ সংকোচবোধ হতে লাগলো তার। এদের মাঝে নিজের অবস্থান
ঘরে নিতে পারবে তো? অরণ্য হয়তো বুঝল তার দ্বিধা। শ্যামলীর ছোট হাতটা নিজের হাতের মুঠোয় পড়ে অভয় দিল সে। ভয় পেও না, আমি পাশে থাকতে কোনো ভয় নেই তোমার। ব্যাস, এটুকু কথা যেন যথেষ্ট ছিল তার বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করার জন্য। তার শক্ত হাতের উষ্ণতা খানিকটা সাহস সঞ্চয় করলো তার মনকে বুঝ দিল সে। আসলেই তো, ভয় পাচ্ছিস কেন শ্যামলী? উনি আছেন তো। তুই পিছলে পড়লেন তে নিলে ঠিক তোকে ধরে ফেলবেন তিনি। তোকে খুব থুবড়ে থুবড়ে নেবেন না। পরক্ষণে নিজের ভাবনার প্রতি নিজেই অবাক হয় শ্যামলী। এতটা ভরসা কখন থেকে তার শুরু করলো এই মানুষটিকে? কোথায় গেল সেই পাহাড়সম অভিমান যা সে বছরের পর বছর পুষে রেখেছিল? 3 বছরের ঘৃণায় এভাবে তিনটা দিনেই উড়ে গেল। এটা কেমন মায়াজাল তার! তার ভাবনার মাঝে অরণ্য একটি প্রশস্ত কক্ষের সামনে এসে থামে। তার দিকে ফিরে তাকে উদ্দেশ্য করে বলে, এটা হেডমাস্টারের কক্ষ শ্যামাবতী। তিরিক্ষি মেজাজের ইংরেজ বুড়ো সে, একটু কড়া। তার কথা একটুও দমে যাবে না কিন্তু। আমি আছি পাশে, সবসময় মনে রাখবে। শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনে তার সাবধান বাণী। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণায় স্মিত হাসির রেখা ফুটে ওঠে। সে শুধু নীরবে মাথা তুলিয়ে জানায় যে সে মনে রাখবে, যে তিনি তার পাশেই আছেন।